নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো আজকের গল্পটি হলো তিতলি। তো গল্পটি শুরু করা যাক। তিতলি, এই তিতলি, ওঠো ওঠো বলছি, স্কুলের জন্য রেডি হতে হবে, না হলে আজকে তোমার স্কুল মিস হয়ে যাবে। চলো ওঠো। তিতলি একটু নড়ে চড়ে আবার লেপের তলায় ঢুকে পড়ে। এবার একটু গলা উঁচিয়ে রিনা চিৎকার করে বলে, কখন থেকে উঠতে বলছি তোকে? তিতলি ওঠ বলেই গায়ের লেপটা টেনে খুলে দেয়। বিরক্ত তিতলি কাঁদতে থাকে। তারপরে বিরক্ত রিনা মেয়েকে জোর করে টানতে টানতে বাথরুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে জোর করে ব্রাশ করিয়ে দেয়। তারপর টেবিলে বসিয়ে দেয় ব্রেকফাস্টের জন্য। জোর করে টোস্ট বাটার লাগিয়ে মেয়ের মুখে ঠুসে দেয়। বিরক্ত তিতলি অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে চিবুতে থাকে। তাকে আরেকবার ধমকাধমকি করতে করতে দ্রুত হাতের টিফিন প্যাক করতে থাকে রিনা। মেয়ের জলের বোতলে জল ভরতে ভরতে মেয়েকে বোঝাতে থাকে, টিফিনটা ঠিক করে খাবে, সবটা শেষ করে খালি টিফিন বক্স আনবে কিন্তু। আজ তোমার পছন্দের চাউমিন করে দিয়েছি, আর জলটা সব খাবে। বাথরুমে যাওয়ার সময় মাসিকে ডেকে নিয়ে যেও কিন্তু। বাসের জানলা দিয়ে হাত বের করবে না। যাকে এত উপদেশ দেওয়া হচ্ছে সে তখন ডাইনিং টেবিলে খেতে খেতে ঘুমে ঢুলে পড়েছে। আবার জোর করে মেয়েকে ধমকে ওঠে রিনা। কি হচ্ছে তিতলি, তাড়াতাড়ি খাও। চমকে চোখ খোলে তিতলি। আবার বাটার টোস্ট চিবুতে থাকে। প্রতিদিন সকালে একই রুটিন রিনা ও তিতলির। এরপর তিতলিকে বোঝাতে বোঝাতে রিনা ছোট সামনের বাস স্ট্যান্ডে যায়। সেখানেই তিতলিদের স্কুলের বাসটা দাঁড়ায়। ঠিক সকাল 7টায় তিতলিকে স্কুল বাসে বসিয়ে দিয়ে কিছুক্ষণের মতো ছুটি রিনার। প্রতিদিন এই যুদ্ধ জয় করে সে হাঁপাতে থাকে। ওদিকে মা ও মেয়ের প্রতিদিনের এই রুটিনে প্রচুর ক্ষুব্ধ ও বিরক্ত হন দেবেশবাবু ও শর্মা দেবী। শর্মা দেবী ও দেবেশবাবু তিতলির দাদু ঠাকুমা। বর্তমানে অবসরপ্রাপ্ত দেবেশবাবু প্রাথমিক শিক্ষক ছিলেন। তার এই বাড়ি আনন্দধাম তিনি তৈরি করেছিলেন। পরে নিজের একমাত্র পুত্র আলোক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি পাওয়ার পরে বাড়িটা দোতলা বানিয়েছে। এখন একতলার একটা ঘরে দেবেশবাবু ও শর্মা দেবী থাকেন। রান্নাঘর, ঠাকুরঘর, ডাইনিং সব নিচের তলায়। বার্ধক্যজনিত কারণে এবং হাঁটুর ব্যথার জন্য তারা দোতলায় উঠতে পারে না। তাই পুরো দোতলাটা পুত্রবধূ রিনাই ব্যবহার করে। তাদের একমাত্র মেয়ে দেবপ্রিয়াও শিক্ষিকা। কলকাতার একটা সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করে। দেবপ্রিয়ার একমাত্র ছেলে দেবদত্ত। দেবদত্ত পড়াশোনায় খুবই মেধাবী ছেলে। আলোকের মেয়ে তিতলি সবেমাত্র 6 বছরে পা দিয়েছে। আর তাকে 3 বছর বয়স থেকেই বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বাগনান শহরে নতুন গড়ে ওঠা ইংলিশ মিডিয়াম স্কুল বাগনান মডার্ন স্কুলে ভর্তি করে দিয়েছে রিনা। তিতলি তখন সবে আদো আদো স্বরে কথা বলছে। পুরো বাড়িময় নূপুর পরে দৌড়ে বেড়াচ্ছে। তার আগমনে আনন্দধামে সত্যি সত্যি আনন্দের আগমন ঘটেছে। দেবেশবাবু ও শর্মা দেবীর তখন এই জীবন্ত পুতুলটার সঙ্গে দিন কেটে যায়। আর তখনই দাদু ঠামের কোল থেকে ছোট্ট তিতলিকে নিয়ে গিয়ে রিনা ভর্তি করে দেয় স্কুলে। দেবেশবাবু প্রচণ্ড আপত্তি করেছিলেন, বৌমা তিতলিকে এখন বাড়িতেই পড়াও, আর বছর 2 পরে স্কুলে ভর্তি করো, নাতনি আমার অতক্ষণ স্কুলে থাকতে পারবে না। শর্মা দেবী আঁতকে উঠেছিলেন, তিতলি যে এখনও নিজের হাতে খেতে শেখেনি বৌমা, স্কুলে নিজের টিফিন খাবে কিভাবে, আর বাথরুম পেলে কি করবে? মৃদু হেসে রিনা বলেছে, চিন্তা করবেন না মা, ওখানে সব ব্যবস্থা আছে মা,
স্কুলের মেয়েদের দেখার জন্য 3জন মাসিও আছে। বৌমার কথা শুনে একদম নিশ্চিন্ত হতে পারেননি দেবেশবাবু ও সরমা দেবী। কিন্তু তাদের কথা কে শোনে? তিতলি প্রথম স্কুলে যেতে চাইতো না, প্রচণ্ড কাঁদতো। তখন তিতলির সাথে তার মা রিনাও যেত। স্কুলের বাইরে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করতো সে। এখন তিতলি ক্লাস 1-এ পড়ছে, আর তাই সকাল থেকেই শুরু হয়ে যায় মা ও মেয়ের যুদ্ধ। পেপার পড়তে পড়তে বিরক্ত দেবেশবাবু স্বর্গতত্ত্বী করেন। কি যে পেয়েছে অতটুকু বাচ্চা মেয়েকে কে জানে। তিতলি তো একটা বাচ্চা, কোনো যন্ত্র নয়। সকাল থেকেই যুদ্ধ করে তাকে স্কুল পাঠানো। অতটুকু মেয়ের মোটা মোটা 13টা ইংরেজি বই, বড় বড় ইংরেজি রাইম মুখস্থ। এখন থেকেই জিকে, কম্পিউটার সব কিছু ওইটুকু মাথায় জোর করে ঠুসে দেওয়া। এরা পুরো সিস্টেমের উল্টো পথে চলছে। সরকার বলেছে, মনোতথ্যবিদরা বলেছেন, শিক্ষাবিদরা বলেছেন ছোট ছোট শিশুদের মাথার উপর থেকে পড়াশোনার বোঝা কমাতে। কিন্তু এরা তো এসবের ধার ধারে না। আমরা কি স্কুলে পড়িনি? নাকি সরকারি প্রাথমিক স্কুলে পড়াইনি? বাংলা মিডিয়াম স্কুলে কি পড়াশোনা হয় না? সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো অলোক ও দেবপ্রিয়া দুজনেই সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। তাহলে তারা কি মানুষ হয়নি, নাকি প্রতিষ্ঠিত হয়নি? অলোক তো হাই স্কুলে ইংরেজি পড়ায়, আর দেবপ্রিয়া বাংলার শিক্ষিকা। তাহলে তাদের ছেলে মেয়েদের ছোট্ট থেকে এত ইঁদুর দৌড় কেন? এসব আজকাল স্বামী স্ত্রীতে আলোচনা করেন দেবেশবাবু ও সরমা দেবী। ছেলে বৌমার সঙ্গে করেন না। ছেলের সঙ্গে এ বিষয়ে একদিন গভীরভাবে আলোচনা করতে গিয়েছিলেন। ছেলে আলোক বাবার কথা শুনে বলে দিয়েছে, এ ব্যাপারে তোমার পুরনো ধ্যান ধারণা চলে না বাবা। এখন সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। তুমি যেভাবে পড়িয়েছ আর আমরা যেভাবে পড়াশোনা শিখেছি সে পদ্ধতি এখন অচল। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন প্রতিটি বাচ্চাই ইঁদুর দৌড়ে সামিল। আর আমরা কি হয়েছি? করি তো সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা, পড়ে আছি সেই তো নিজের জন্মস্থানে। আমার চেয়ে কম নাম্বার পাওয়া আমার অনেক বন্ধুই ইঞ্জিনিয়ারিং করে বাইরের রাজ্যে বিদেশে কর্মরত। সেখানে আমি কোনো কমে সংসার চলবার মতো উপার্জন করছি। এ চাকরিতে কোনো বৈচিত্র্য নেই, কোনো উন্নতিও নেই। তাই এখন থেকেই আমি তিতলিকে নিজের মনের মতো মানুষ করতে চাই। ভবিষ্যতে ওকে আমি বাইরের রাজ্যে পড়তে পাঠাবো। এখানে আমাদের রাজ্যে পড়াশোনার চাকরির সেরকম কোনো সুযোগ সুবিধা নেই। তাই ছোট থেকেই তিতলির ইংরেজি ব্যাকগ্রাউন্ডটা শক্ত করতে হবে, যাতে তিতলি ইংরেজিটা খুব ভালোভাবে পড়তে, বলতে বা লিখতে পারে। স্মার্টনেসটা যাতে প্রথম থেকেই গড়ে ওঠে। তাই রিনাকে কিছু বলো না, ওকে তিতলিকে ঠিকঠাক করে মানুষ করতে দাও। ছেলে আলোকের কথা শুনে খুবই আহত হন দেবেশবাবু। তর্কের স্বরে বললেন, কেন বাবু? বাংলা মিডিয়ামে পড়াশোনা করলেও তুমি বা দেবপ্রিয়া তো ইংরেজিতে বেশ ভালোই কথা বলতে পারো। সেবার আমাকে চেন্নাইতে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে তুমি তো ওনাদের সঙ্গে পরিষ্কার ঝরঝরে ইংরেজিতেই কথা বলেছিলে। তোমাদের তো কোথাও অসুবিধা হয়নি? ইংরেজি শিখতে গেলে, ইংরেজিতে কথা বলতে চাইলে যে এত কম বয়স থেকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তে হবে তার কোনো মানে নেই। শোনো বাবু, তার কথার মাঝেই আলোক বলে ওঠে, বাবা তুমি প্লিজ আমাকে এখন আর জ্ঞান দিও না। আমরা যা করছি তা আমার মেয়ের ভালোর জন্যই করছি। ছেলের কথায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন দেবেশবাবু। পরে আবার বৌমার কাছ থেকে ঘুরপথে শুনেছিলেন অনেক কথা। আসলে সেদিন ছেলে বৌমার কতগুলো গোপন আলোচনা হঠাৎ কানে চলে এসেছিল তার। বৌমা ছেলের কাছে বলছিল, নিজের মেয়ে দেবপ্রিয়াকে তো জ্ঞান দেন না তোমার বাবা মা। যত জ্ঞান সব আমাদের বেলায়, আমার মেয়ের তিতলির বেলায়। ওদিকে দিদিভাই তো কলকাতায় থাকে। নিজের ছেলে দেবদত্তকে সেন্ট জোভিয়াসের মতো দামি স্কুলে ভর্তি করে দিয়েছে। দেখো, দেবদত্ত ঠিক দাঁড়িয়ে যাবে, ওর লাইফটা স্ট্যান্ড হয়ে যাবে। তা বাবা দিদিভাইকে তো
জ্ঞান দিয়ে দেবদত্তকে কলকাতার কোনো বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করাতে পারত। কিন্তু দিদিভাই এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। দেবদত্ত ব্যাপারে সব সিদ্ধান্ত নিজেই নেয়। নিজের বাবা মা বা শ্বশুর শাশুড়ি কাউকেই নিজের ছেলের ব্যাপারে নাক গলাতে দেয় না। তুমিও তোমার বাবা মাকে বলে দিও তিতলির ব্যাপারে ওনারা যেন কোনো কথা না বলেন, না হলে আমার সঙ্গে চরম অশান্তি হয়ে যাবে, এই বলে দিলাম। বৌমার কথাগুলো কানে আসার পর থেকেই খুবই সতর্ক হয়ে গেছেন দেবেশবাবু। সরমাকেও বলে দিয়েছেন ছেলে বৌমার নিজেদের ব্যাপারে নাক না গলানোর জন্য। এখন তারা দুই বুড়ো বুড়ি নিচের তলায় নিজেদের বাগান নিয়ে সময় কাটান, আর রিনার সময় কাটে মেয়ে তিতলিকে মানুষ করতে। ছেলে আলোক ব্যস্ততার স্কুল ও কোচিং সেন্টার নিয়ে। একই বাড়িতে তারা সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করেন। এই বৃদ্ধ বয়সে ছেলে বৌমার বিরাগভাজন হয়ে এক ছেলে বৌমার সঙ্গে ঝগড়া হারি আলাদা বিষয়টা ঠিক মেনে নিতে পারেন না দেবেশবাবু। পাড়ার সবার কাছে হাসির খোরাক হবেন, তাই নিজেদেরকে নাতনির কাছ থেকে সরিয়ে নিয়েছেন তারা। এখন নাতনি তিতলিরও সময় নেই দাদু ঠাম্মির সঙ্গে সময় কাটাবার বা পার্কে খেলা করার বা দাদুর হাত ধরে বেড়াতে যাওয়ার। স্কুল থেকে আসার পরে বিকালে একটা না একটা কিছু ক্লাস থাকে মেয়েটার। সোমবার আঁকা, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3টে দিন ক্যারাটে, বুধবার গানের ক্লাস এবং রবিবার বিকালে ডান্সের ক্লাস থাকে তিতলির। রবিবার সকালে অ্যাবাকাস শিখতে যায় সে। আলোক রিনাকে একটা স্কুটি কিনে দিয়েছে, তাতে চেপে দিনভর মেয়েকে নিয়ে ছুটে চলেছে রিনা। তারপর সপ্তাহে 3 দিন আবার বাড়িতে একজন স্যার আসেন তিতলিকে সায়েন্স ও অঙ্ক পড়াতে। বাকি সাবজেক্টগুলো রাত্রি 10টা পর্যন্ত রিনা পড়ায়। ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ক্লাস 1-এর মেয়েটা ছুটে চলেছে। একদিন তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে মনে অত্যন্ত ব্যথা পান দেবেশবাবু। সরমা দেবী গজগজ করে ওঠেন। আঁকা, নাচ, গান, ক্যারাটে সব একসঙ্গে শিখতে হবে মেয়েটাকে? পারবে সব একসাথে শিখতে? তারপর আবার আঁকার পরীক্ষা, গানের পরীক্ষা, নাচের পরীক্ষা, ক্যারাটের পরীক্ষা সব একসাথে শেখার কি দরকার আছে বাবু? ওই গান আর ক্যারাটেটা রেখে বাকি সব ছাড়িয়ে দে। আহা, অতটুকু দুধের বাছা আমার। মা, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো কেন? এখন সবাই এসব এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি শিখছে, তোমার নাতনি একা নয়। আবার লজ্জার মাথা খেয়ে দেবেশবাবু বললেন, কিন্তু বাবু, ক্লাস 1-এর মেয়েকে টিউশন দেওয়ার কি দরকার আছে? নিজের মেয়েকে তো তুমিই পড়াতে পারো। মা বাবার মতো শিক্ষক কেউ হতে পারে না। বাবু, তুমি ভুলে গেলে নাকি আমি তোমাকে ও তোমার দিদিকে ক্লাস 8 পর্যন্ত কোনো টিউশন দিইনি? আমি প্রাথমিক শিক্ষক হলেও সব সাবজেক্টে তোমাদের নিজেই পড়াতাম। আর আমার কাছে পড়েই তো তুমি ও তোমার দিদি দুজনেই প্রতি বছর ক্লাসে ফার্স্ট হতে নাকি? বাবা, আবার তুমি আমাদের সময়ের সঙ্গে এখনকার সময়ের তুলনা করছো। তাছাড়া তিতলি তো আমার কাছে পড়তে চায় না, খালি আমার ঘাড়ে চেপে বসে থাকে। তাই আমি অর্ণবকে পড়ানোর দায়িত্ব দিয়েছি। তাছাড়া আমার সময় নেই তিতলিকে পড়াবার, আলোক বলে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন দেবেশবাবু। দিন ঝড়ের গতিতে পেরিয়ে যায়। মেধাবী তিতলি একে একে 10ম এবং দ্বাদশ শ্রেণীর গণ্ডি পেরিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। একদম তার বাবা আলোক ও মা রিনার মনের মতো তৈরি হয়েছে। ঝকঝকে, স্মার্ট, বুদ্ধিদীপ্ত। কালের নিয়মে সরমা দেবী অনেক দিন আগে গত হয়েছেন। দেবেশবাবু এখনও জীবিত। দেবদত্ত বর্তমানে দিল্লি AIMS থেকে MS করছে। তারপরে চোখ বোঝেন তিনিও। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর মেধাবী তিতলি আরও উচ্চতর পড়াশোনার জন্য জার্মানির মিউনিকে একটা ইনস্টিটিউশনে ভর্তির জন্য আবেদন করে। আর তার কিছুদিন পরই তার স্কলারশিপ ও ভিসা মঞ্জুর হয়ে যায়। ভীষণ খুশি হয়ে বাবা মাকে খবরটা দেয় সে। এতে তার বাবা মা দুজনেই ভীষণ আনন্দিত হয়। মেয়ে বিদেশে যাবে, সেখানে রিসার্চ করবে। আনন্দে সবাইকে মিষ্টি বিতরণ করে আলোক। মেয়ের গর্বে মাটিতে পা পড়ে না তার। রিনাও ভীষণ খুশি হয় মেয়ের সাফল্যে, কিন্তু এত খুশির মাঝেও মনে একটা দ্বিধা ভর করে তার। মনে কিছু একটা কাটার মতো বিদ্ধে থাকে। মনটা খচখচ করে। রাতে ঘুম হয় না, অকারণে জেগে থাকে, বারবার ঘড়ি দেখতে থাকে। উঠে জল খায়, বাথরুমে যায়, এইভাবেই ভোর হয়ে যায়। কদিন ধরে রিনার এই অস্থিরতা লক্ষ্য করে আলোক। জিজ্ঞাসা করে, কি হয়েছে রিনা, কোনো সমস্যা নাকি? আলোকের এই ছোট্ট জিজ্ঞাসায় ভেঙে পড়ে সে। স্বামীর কাছে কেঁদে ফেলে।
মেয়েটা আমাদের ছেড়ে এত দূরে চলে যাবে, তাও 4 বছরের জন্য। আমি কিভাবে থাকবো? তিতলিকে ছাড়া যে আমি থাকতে পারবো না। কলকাতায় তো প্রতি সপ্তাহে গিয়ে দেখা করে আসতাম, আর এটা তো দেশ নয়, বিদেশ। আমি থাকতে পারবো না গো। কি দরকার মেয়ের এত দূরে যাওয়ার? এখানে দেশেই তো ভালো চাকরি করতে পারে। রিসার্চের দরকারটা কি? তাছাড়া আইবুড়ো মেয়ে একা একা বিদেশে যাবে, ওখানে গিয়ে আর যদি না ফিরে আসে, যদি কাউকে বিয়ে করে নেয়, যদি পাশ্চাত্য সভ্যতায় গা ভাসিয়ে দেয়, তাহলে কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? মেয়ে জার্মানি যাচ্ছে রিসার্চ করতে। এক কথায় বাইরে অত্যন্ত খুশি হলেও ভিতর থেকে কোথাও অলকও ভেঙে পড়েছে। যাই হোক, তিতলি তার একমাত্র মেয়ে, তাকে 4 বছর ছেড়ে থাকার কথা ভাবতেই এখন থেকে বুকের ভিতরে রক্তক্ষরণ আরম্ভ হয়ে গেছে তার। 4 বছর মেয়েকে কাছে পাবে না তারা। আর রিনার কথাগুলোও ভীষণ সত্যি। যদি তিতলি আর না ফিরে আসে, অনেক ছেলে মেয়েই তো বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর দেশে ফেরেনি, তাহলে কি হবে? আর তিতলিকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল অন্যরকম। সে ভেবে রেখেছিল মেয়ে ক্যাম্পাসিংয়ে মোটা মাইনে চাকরি পেয়ে দেশেই সেটেল করবে, আর তারাও মেয়ের সঙ্গে মেয়ের কর্মস্থলে গিয়ে তার ফ্ল্যাটে একসঙ্গে থাকবে। পরে কোনো ভালো ছেলে দেখে তার বিয়ে দেবে ধুমধাম করে। তারপর নাতি নাতনির মুখ দেখে তাদের সাথে খুনসুটি করে কাটিয়ে দেবে বাকি জীবনটা। প্রয়োজন পড়লে মেয়ে যেখানে চাকরি করবে তার কাছাকাছি নিজের একটা ফ্ল্যাট কিনে নেবে। টাকা পয়সা জীবনে অনেক সঞ্চয় করে রেখেছে। তিতলির কাছাকাছি থাকলে মেয়ে, নাতি নাতনি, জামাই সকলের সান্নিধ্য পাওয়া যাবে শেষ বয়সে। কিন্তু হায় মানব জীবন, মানুষ চায় এক আর পায় এক। মানুষের এত চাওয়া পাওয়া, ভবিষ্যতের স্বপ্ন, প্ল্যান, পরিকল্পনা সব দেখে বিধাতা আড়ালে মুচকি হাসেন। তিতলির কাছে লঘুস্বরে একবার মনের ইচ্ছাটা জানাতেই ঝাঁকিয়ে উঠে সে বলে, বাপি, আমি কি বাচ্চা মেয়ে? আমি আমার কেরিয়ার নিয়ে অত্যন্ত সচেতন। এখন আমাদের দেশের চেয়ে বিদেশে রিসার্চের চাকরির অনেক বেশি সুযোগ সুবিধা, আর সেই জন্যই ক্যাম্পাসিংয়ের পাশাপাশি আমি বিদেশি ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিয়ে গেছি। আর জার্মানির মিউনিখের ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আমার স্বপ্ন ছিল, আজ তো তা পূরণ হয়ে গেছে। আর এজন্য তোমাদের কোনো টাকা খরচ করতে হবে না। আমি অনেক মোটা টাকার স্কলারশিপ পাবো, তাতেই আমার চলে যাবে। এখন তোমাদের এসব মধ্যবিত্ত মানসিকতার মনোভাব ছাড়ো, আনন্দ করো। আমার ভবিষ্যৎ আমাকে গুছিয়ে নিতে দাও। তিতলির কথা শুনে অবাক হয়ে যায় আলোকও না। মেয়েটা এখন তাদের হাত ছাড়িয়ে অনেক উঁচুতে উঠে গেছে, অনেক দূরে তার দৃষ্টি। বাবা মা তার দৃষ্টির বাইরে। মনটা হাহাকার করে ওঠে তাদের। এখন থেকেই সব হারানোর বেদনা অনুভব হয়। আগামীকাল তিতলি চলে যাবে, তার প্যাকিং চলছে। এয়ারপোর্টে ছাড়তে যাবে আলোক ও রিনা। রিনা বরাবর চোখ মুছছে ও তিতলিকে ছোটবেলার স্কুলে যাওয়ার সময়ের মতো অনেক বোঝাচ্ছে, ওখানে তুই শুধু পড়াশোনার জন্য যাচ্ছিস, এটা মনে রাখিস। ওখানে কোনো সম্পর্কে জড়াবি না। আমি কোনো বিদেশিকে জামাই হিসেবে মেনে নেব না। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে যা, 4 বছর পর ঠিক আমার কাছে ফিরে আসবি। তুই ফিরে এলে আমি এখানে খুব ধুমধাম করে তোর বিয়ে দেব। আমাকে কথা দে। হেসে মাকে দুহাতে জড়িয়ে ধরে তিতলি বলেছিল, ঠিক আছে মা জননী, যথা আজ্ঞা। মা ও মেয়ের কথোপকথন শুনে এবার আড়ালে বসে ভগবানও যে হো করে হেসেছিল। দেখতে দেখতে 4 পেরিয়ে 5টা বছর পেরিয়ে গেছে। তিতলি বাবা মাকে পরিষ্কারভাবে জানিয়েছে যে সে কোনোদিনই আর এদেশে ফিরবে না। ওখানকার একটা কোম্পানিতে খুব বড়সড় একটা চাকরি পেয়েছে সে। বেতন প্রতি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় 3.25 লক্ষ টাকা। সাথে সাথে ওর আমেরিকান সহপাঠী মাইকেল ডেরেককে বিয়ে করে নিয়েছে। সেও একই কোম্পানিতে চাকরি করে। এখন তাদের কাজের খুব চাপ। সময় পেলেই ডেরেককে নিয়ে সে ইন্ডিয়াতে যাবে তাদের আশীর্বাদ নিতে। বাবা মার ভিডিও কলে ডেরেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে সে। আলোক জামাইয়ের সঙ্গে ইংরেজিতে কথা বললেও রিনা একটাও কথা বলতে পারেনি, শুধু দেখে গেছে। আর তার দু চোখ বয়ে নেমেছে জলের ধারা। এখন বুক চিরে একটা দীর্ঘশ্বাস উঠে আসে রিনার। তিতলি চলে যাওয়ার পর থেকেই একাকিত্ব গ্রাস করতে আরম্ভ করেছিল তাকে। আলোকের সঙ্গেও অনেক দিন আগে সম্পর্কটা আলগা হয়ে গেছে তার। মেয়েকে মানুষ করার তাগিদে
বাড়িতে সারা দিন রাত শুধু মেয়েকে নিয়েই মেতেছিল সে। রাতে যাতে তিতলি ঠিক করে পড়াশোনা করে সেজন্য রাতে তিতলির ঘরে ঘুমাতো সে। এখন ফাঁকা বাড়িতে শুধু স্বামী স্ত্রী, ঠিকঠাক যেন দিন কাটে না। আলোকও অবসরপ্রাপ্ত, এখন হঠাৎ বেকার হয়ে পড়েছে। স্ত্রীর সঙ্গে হাতে হাতে সংসারের কাজ কোনোদিনই সে আগে করেনি। এখন ফাঁকা বাড়িতে নিজেদের একান্ত চেনা স্বামী স্ত্রী সম্পর্কটা দেখে দুজনের মনে হয় তারা যেন সমান্তরালভাবে বয়ে চলেছে দুটো নদী।